আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ ফ্লোর সপ্তম ক্লাস করব। এর আগে 6টা ক্লাসে ক্যাশ ফ্লোর বিভিন্ন ধরনের নিয়ম শেখানো হয়েছে। আজকের ক্লাসে আমরা ক্যাশ ফ্লোর সবচাইতে জটিল নিয়মটা শিখব। আগের ক্লাস করা থাকলে আজকের ক্লাসটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আগের ক্লাস যদি করা না থাকে তাহলে আজকের ক্লাস বাদ। আগের ক্লাস করে পরে আজকের ক্লাস করতে হবে, কারণ এটা সবচেয়ে জটিল অঙ্ক। আমাদের ইনডিরেক্ট মেথডের শেষ ক্লাস এটা। পরে আগামী দিন থেকে ডিরেক্ট মেথডের অঙ্ক শুরু হবে। প্রশ্নে বলতেছে দ্য ফলোইং আর দ্য সামারাইজড ব্যালেন্স শিট অফ সুজন শাহ অ্যান্ড কোম্পানি অ্যাজ এট 31 ডিসেম্বর 2013 অ্যান্ড 14। একটা ব্যালেন্স শিট দেওয়া আছে সুজন শাহ কোম্পানির 2023 এবং 13 এবং 14 সালের। আমাদের ব্যালেন্স শিটগুলো একটু সুন্দরই ছিল আগের বার। এটাকে বলা হয় আধুনিক ছকে। হুম। এটা হলো আপনার সনাতন ছকে, টি ছকে দেওয়া আছে যে লাইব্রেরি গুলো এই পাশে, অ্যাসেট গুলো এই পাশে। 6টা সমন্বয় দেওয়া আছে। এখন আমাদের এইগুলোর আলোকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। রিকোয়ারমেন্ট আসে নাই প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এরকম এটা প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল নিচে, হয়তো প্রিন্টিং মিস্টেক। আর ক্যাশ ফ্লো আমাকে করতে হবে, তো ইনডিরেক্ট মেথডেই করতে হবে। যদি করতে যাই তাহলে আমাদের ফার্স্টে তো আমাদের একটা ঘর করে নিতে হবে। এই ঘরে আমরা যে জিনিসগুলো লিখবো: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এইটা একটা লিখতে হবে। নেট ইনকাম লিখতে হবে। এখন নেট ইনকাম আছে কিনা সেটা আমরা কোথায় পাবো? দেখি এখানে, এইদিকে কোনো জায়গায় নেট ইনকাম শব্দটা খুঁজে পাচ্ছি না, মনে হয় নাই। না থাকলে আমাকে বের করে নিতে হবে। এখন নেট ইনকামের সাথে রিলেটেড জিনিস হলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা, এইটা, এটা আইএস, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স এখানে দেওয়া আছে। এটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স বা রিটেন আর্নিং যেটাকে বলা হয়। এটা দেওয়া আছে, আমি একদম বেসিক দিয়ে শিখাবো, আপনাদের সূত্র দিয়ে শিখিয়ে দেবো। বছরের শুরুতে দেওয়া আছে হলো 30,500, বছরের শেষে দেওয়া আছে 30,600 টাকা। বেসিক দিয়ে শেখাচ্ছি। বেসিক দিয়ে যদি শিখতে হয় তাহলে আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্ট হলো একটা ক্রেডিট ব্যালেন্স, যেহেতু দায় পাশে দেওয়া। ইনকাম স্টেটমেন্ট যে জিনিসটা, এটা একটা ক্রেডিট ব্যালেন্স, দায় পাশে দেওয়া। ব্যালেন্স ব্যালেন্স যে বিডিটা বছরের প্রথম 13 সালেরটা এইদিকে হবে 30,500। আর ব্যালেন্স সিডি যেটা, সেটা হবে এই পাশে 30,600। এখন বছরে নেট ইনকাম হলো, নেট ইনকাম হলে বেড়ে যায়, নেট ইনকাম কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু এটা দেওয়া নেই। আর আমার ব্যালেন্সটা কোনো কারণে যদি কমে যায়, কমে গেলে বাড়লে এই জায়গায় ক্রেডিট হবে, কমলে আয় যদি কমে যায় ডেবিট হবে। কমছে কিনা আমরা একটু পরে দেখব যে কমছে কিনা। কমে সাধারণত ডিভিডেন্ড দিয়ে দিলে, অঙ্কে ডিভিডেন্ডের কথা আছে, এই যে ডিভিডেন্ডের কথা আছে, 23,000 টাকা পেইড ডিভিডেন্ড দেওয়া হয়েছে, 23,000 টাকা। তো ডিভিডেন্ড দিলে কমে, যেহেতু ডিভিডেন্ড এখানে লিখে দিলাম 23,000 টাকা। আরো কিছু কারণে ইনকাম স্টেটমেন্টের টাকা কমতে পারে। ইনকাম স্টেটমেন্টের টাকা আমরা রিজার্ভ ফান্ডে রেখে দিই কিছু টাকা। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আপনার ইয়ের অঙ্ক করছেন,
লাভ লোকসান বন্টন, তারা জানেন যে মুনাফার কিছু অংশ রেখে দেওয়া হয় জেনারেল রিজার্ভে। হ্যাঁ, তো জেনারেল রিজার্ভে যে প্রথমে ছিল 50, এখন যে 60,000 হয়ে গেল, 10,000 টাকা বেড়ে গেল, অবশ্যই ইনকাম স্টেটমেন্ট থেকে আনা হয়েছে। তো এইখানে 10,000 টাকা পাইলাম আমরা, এই ডিভিডেন্টের কাছে টাকা পাইলাম, এই জেনারেল রিজার্ভ থেকে 10,000 টাকা পাইলাম। আরো একেবারে 6 নম্বরে যাচ্ছি। বলছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট 200 ওয়ার রিটার্ন অফ টু জেনারেল রিজার্ভ। এই যে 200 টাকা যে আছে, এটা জেনারেল রিজার্ভের সাথে সমন্বয় করা হয়েছে। জেনারেল রিজার্ভে আরো 200 টাকা বেড়ে যাবে। আগে 10,000 এই যে জেনারেল রিজার্ভ, আমি 10,000 টাকা জেনারেল রিজার্ভ ধরি মনে মনে। আর লস হইলে কিন্তু আমার ইনকাম স্টেটমেন্ট কমে যাবে। লস যদি হয়, লস যদি হয় 200 টাকা আমার কমবে না। জেনারেল রিজার্ভের সাথে সমন্বয় না করি, ইনকাম স্টেটমেন্ট থেকে লস তো কমাতে হবে, কমাইলে এই পাশে লিখতে হয়। তাহলে সেই হিসাবে 200 টাকা এখানে আরো আসলো। আপনি চাইলে এই 200 টাকা এখানে দেখা দিতে পারেন জেনারেল রিজার্ভের সাথে। লস অফ সেলস ইকুইপমেন্ট পুরোটা লিখে নেবেন, হ্যাঁ। তাহলে এই পাশের যোগফল বেশি আসতেছে, এই পাশের যোগফল আমাদের আসতেছে 63,800। এই পাশের যোগফল আমাদের আসতেছে 63,800। তো আসতেছে না, কিছু কম পড়তেছে, যেটা কম পড়তেছে সেটা নেট ইনকাম। এখন বলবেন যে স্যার আমি তো একটু উইক স্টুডেন্ট, এই খতিয়ান তো আমি বুঝি না, খতিয়ান তো ছোট ক্লাসে করিনি। তাহলে আপনাদের বলবো শর্টকাট ওয়ে আছে, কিন্তু খতিয়ান তো আপনাকে শিখতে হবে অ্যাকাউন্টিং থেকে যদি কিছু করতে চান। অ্যাকাউন্টিং রিলেটেড কোনো জব করতে চান তাহলে খতিয়ান তো জানা 100% দরকার, কারণ সব অঙ্কের জন্যই যে কোনো জায়গায় জব করতে যাবেন, খতিয়ান আপনাকে মেনটেন, লেজার আপনাকে মেনটেন করতে হবে। লেজার মেনটেন ছাড়া সুযোগ নেই। এখন আমাদের বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি যেটা, সেটা আমরা শিখতেছি। বিকল্প পদ্ধতি এইভাবে করা যায় যে নেট ইনকাম বের করার সূত্র আমরা ব্যালেন্স ব্রিজের যেটা বিগিনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স আর ডিভিডেন্ড যদি আসে, তাহলে আমাদের কি করতে হয়, এন্ডিং এর সাথে যোগ করতে হয়। তাহলে আমরা একটু এইভাবে লিখি, তার সুবিধা হয়। এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স প্লাস ডিভিডেন্ড মাইনাস ওপেনিং ব্যালেন্স, এরকম ভাবে সূত্র শিখছিলাম আমরা। এখন এটার সাথে জেনারেল রিজার্ভ যদি থাকে, সেটাকে আমাকে লিখতে হবে। লস যদি থাকে, সেটাকে আমাকে লিখতে হবে। গেইন থাকলে বাদ হবে। এইটা হলো সূত্র। এতটুকু সূত্র এতদিন শিখছি, এই সূত্রটা এক্সট্রা লাগলো আজকে মাত্র। এখন এইগুলোর মান আমি বসাইতেছি। এন্ডিং ব্যালেন্স, ডিভিডেন্ড, ওপেনিং ব্যালেন্স, জেনারেল রিজার্ভ, লস, গেইন বলতে কিছু নাই। সব হিসাব নিকাশ করলে নেট ইনকাম বেরিয়ে আসলো। যারা একটু উইক স্টুডেন্ট, এই সূত্র আপনাকে মুখস্থ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। একজন মনে হয় আমার সাথে কথা বলতে চাচ্ছে, বলেন কি প্রশ্ন। স্যার এখানে তো জেনারেল রিজার্ভ তো স্যার দুইটা দেওয়া। স্যার এখানে কি সবসময় পার্থক্য টাকাটা বসাবো হ্যাঁ, জেনারেল নাকি? রিজার্ভ পার্থক্য বসাইতে হবে, দুইটার পার্থক্য, ইনক্রিজ না ডিক্রিজ। ইনক্রিজ হইলে আপনি যোগ করতে হবে, ডিক্রিজ হলে বিয়োগ করতে হবে। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে তো ওই 2,000 টাকা লস হয়েছে, যে এটা তো আমরা যোগ করছি ঠিক। তো এটা তো জেনারেল রিজার্ভ দেওয়া,
তো যদি কি শুধু ইকুইপমেন্ট লস 200 টাকা বা গেইন 200 টাকা এরকম হলে কি শুধু জেনারেলিজম না থাকলে ইকুইপমেন্ট লস গেইন থাকলে এটাকে যোগ করবো, আচ্ছা, যোগ বিয়োগ করবো? এখন ওইটা যে জেনারেল রিজার্ভের সমন্বয় না হয়ে ইনকাম স্টেটমেন্টের সাথে সমন্বয় করা থাকে, তাহলে তো আমাদের করতে হবে না। ইনকাম স্টেটমেন্টের ভিতরেই আছে, যে এটার ভিতরেই আছে, এই যে এটা এটার ভিতরে থাকবে, এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, করতে হবে না। কিন্তু এই টাকাটা এইসবের ভিতরে না রেখে জেনারেল রিজার্ভের ভিতরে নিয়ে গেছেন গা, এরকম যদি করে থাকেন, তাহলে তো ওইটা জেনারেল রিজার্ভের ভিতরে যাওয়ার কথা না। যাওয়ার কথা হলো কোথায়? এইগুলার ভিতরে যাওয়ার কথা। এই জন্য আমরা এটা নিছি। আবার দ্বিতীয় ব্যাখ্যা, জেনারেল রিজার্ভ আসলে বাড়ছে হলো আপনার, এটার আগে মূল ব্যাখ্যাটা আমি দেখাই দিই। একেবারে মূল ব্যাখ্যা, জেনারেল রিজার্ভ ছিল 50,000। আপনি সারা বছরে জেনারেল রিজার্ভ থেকে 10,000 আনছেন, 10,200 টাকা আনছেন, এনে এখানে 60,200 টাকা লিখার কথা। কিন্তু যে লসটা আপনি এখানে সমন্বয় করে ফেলছেন, সমন্বয় করার ফলে আপনি এখানে 60,000 টাকা দেখাচ্ছে ব্যালেন্সটা। তা আমরা প্রকৃতপক্ষে যে এখানে 10,000 টাকা, 10,200 আনা হয়েছে, সেটা কিন্তু বুঝতেছি না। আমরা এই দুইটা ব্যালেন্স দেখে এতটুকু ব্যালেন্স তো দেখা যাচ্ছে না। না দেখার ফলে আমরা শুধু এই দুইটা ব্যালেন্স দেখে বুঝতে পারতেছি মাত্র জেনারেল রিজার্ভে 10,000 বাড়ছে। আসলে 10,000 বাড়ে নাই, 10,200 বাড়ছে। 200 টাকা তো ভুলে আমি প্রফিটের টাকা সমন্বয় করে ফেলছি। তো এই জন্য 10,200 টাকা এখানে আসছে আমার। কারণ লসটা এখান থেকে বাদ দিয়েছেন, 10,200 নিয়ে আসছিলেন, যোগ করছেন 10,200, কিন্তু লসটা এখানে আপনি সমন্বয় করছেন, এই জায়গায় এসে সমন্বয় হয়তো বা আমাকে ইনকাম স্টেটমেন্টের সমন্বয় করার দরকার ছিল। এই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আপনি জেনারেল রিজার্ভ বাবদ 10,200 আনছেন। 200 টাকা লসটা সমন্বয় করার ফলে আমরা বুঝতে পারতেছি না, আমরা এতটুকু দেখতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকা ডিফারেন্স। আসলে 10,000 ডিফারেন্স না, ভিতরে আরো 200 টাকা ডিফারেন্স আছে, সমন্বয় বলা। ইনকাম স্টেটমেন্ট আমাদের শেষ, আমাদের নেট ইনকাম বের করা শেষ। পর আমরা অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্টে ফার্স্টে ডিপ্রিসিয়েশন আনতে হবে। ডিপ্রিসিয়েশন কি দেওয়া আছে কিনা সেটা আমরা খুঁজে দেখি, যদি দেওয়া থাকে তো বেঁচে গেলাম, না হলে কিন্তু ডিপ্রিসিয়েশন আমাকে বের করতে হবে। ডিপ্রিসিয়েশন দেওয়া আছে এখানে। ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 12,000 টাকা দেওয়া আছে, লিখে ফেলি 12,000 টাকা। ইকুইপমেন্ট 12,000 টাকা। এখন এই জায়গায় সমন্বয় থেকে দেখি আর কিছু আছে কিনা। সমন্বয় এখানে ডিপ্রিসিয়েশন টিপ্রিসিয়েশন আর কিচ্ছু নাই, লস টস এগুলো কিছুই নাই। এখানে মানে ইনক্রিজ ডিক্রিজ গুলো নিয়ে আসবো। সমন্বয় সবগুলো আমরা পড়বো, পরে পরে সবগুলোর কাজই করবো। আচ্ছা, এই সমন্বয় একটু পড়ে ফেলি, 2 নম্বর সমন্বয়টা। অ্যাসেট অফ অ্যানাদার কোম্পানি ওয়ার পারচেস ফর এ কনসিডারিং অফ 50,000 পেয়েবল ইন শেয়ার। এই কথাটা একটু বুঝে বুঝে নেন, যে আমি আরেকটা কোম্পানির কাছ থেকে শেয়ার নিয়ে নিছি, বিভিন্ন সম্পদ নিয়ে নিছি। সম্পদ কি আমাকে ফ্রি দিছে? না, ফ্রি দেয় নাই, আমি শেয়ারের বদলি সেটা নিছি। অর্থাৎ এরকম, ধরেন আমার একটা দোকান আছে, দোকানে আপনাকেও মালিক বানাই দিলাম, যে তুমিও আজকে থেকে মালিক। তুমি এক কাজ করো, তুমি আমাকে টাকা দিয়ে দাও, টাকার বিনিময়ে তাকে মালিক বানাই দিলাম শেয়ার বিক্রি করে। এটাও সম্ভব। এখন আমি বললাম যে টাকা দিতে, সে বললো আমার কাছে টাকা নাই। বললাম যে তুমি এক কাজ করো, তুমি কিছু মাল কিনে দাও, তার দোকানে কিছু মাল আছে, সে দিয়ে দিল। দ্য অ্যাসেট কনসিডারিং অফ ইনভেন্টরি 20,000, এই 50,000 টাকার শেয়ারের বদলি 20,000 টাকার মজুদ মাল নিলাম তার কাছে। ইকুইপমেন্ট নিলাম 25,000 টাকা, সুনাম বাবদ নিলাম 5,000 টাকা। তিনটা জিনিস নিয়ে 50,000 টাকা শেয়ার বাড়ায় দিলাম। দেখেন, শেয়ার আগে ছিল 2 লাখ, এখন কিন্তু 2.5 লাখ হয়ে গেছে। আমি বিক্রি করি নাই, এই জিনিসের পরিবর্তে নিছি। আচ্ছা,
এখন তাহলে যখন আমি ইনভেন্টরির কাজ করব, তখন এই জিনিসটা আমার কাজে আসবে। দেখেন কি কাজে আসে। ইনক্রিজ ডিক্রিজের কাজে চলে যাচ্ছি, সম্পদ বাড়া কমা। ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট কি কি আছে দেখি নি। সম্পদ, চলতি সম্পদ কি কি আছে? চলতি সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি আছে। অ্যাকাউন্ট রিসিভেবল 80 ছিল, 64। 80 ছিল আগে, এখন 64,200, কমে গেছে সামথিং। কত কত কমছে? বাদ দেন, বাদ দিলে আসে 15,800 টাকা। ঠিক না? 15,000 কমছে। কমার মানে ডিক্রিজ। 15,800 টাকা এখানে দেখায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। উম, আপনার 80,000 মাইনাস 64,200। এখন আমরা জানি এ প্লাস, উপরে দেখাই, এ প্লাস সমান সমান সি মাইনাস এ মাইনাস সমান সমান সি প্লাস। ডিক্রিজ এই জন্য প্লাস দেখাইছি। এরপর ইনভেন্টরির কাজে যাচ্ছি আমরা। ইনভেন্টরি, ইনভেন্টরি ফার্স্টে ছিল 1,00,000, এখন আছে 74,000। ইনভেন্টরি ডিক্রিজ, 1,00,000 ছিল, এখন আছে 74,000। একটু আপনার জানতে হবে, মনে রাখতে হবে। 1,00,000 ছিল তো ভালো কথা, মাঝখানে যে আমি শেয়ার বিক্রি করে কিছু নিলাম, ওইগুলা গেল কই? শেয়ার বিক্রি করে তো ইকুইপমেন্ট পাইছি 20,000, তাহলে আরো বাড়ার কথা ছিল না? 1,00,000-এর জায়গায় তো 1,20,000 থাকার কথা ছিল, এখন 74,000 আছে। তার মানে বেশি কমছে। 1,00,000-এর সাথে যে আমি 20,000 টাকা ফ্রি নিলাম জিনিসপত্র, 1,20,000 থাকার কথা, এখন আছে 74,000। বাকিগুলো ইনক্রিজ ডিক্রিজ হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে। 46,000 টাকার প্রোডাক্ট ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ মানে প্লাস। এই 20,000 কোথা থেকে আসলো? সমন্বয় থেকে আসলো। এরপর আমরা এরপরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে এখানে তো এগুলো হয়ে গেল। এখন অ্যাকাউন্টস পেবল, ট্যাক্স পেবল, দুইটা পাওনাদার আছে। এই যে একটা, এই যে একটা। একটা 1,50,000, আর একটা হলো 35,200। একটা 30,000 আর একটা হলো 35,000। দুইটা ডিফারেন্স গুলো লিখে ফেললেই হচ্ছে। 1,50,000 আর এটা তো কমছে, আর এটা বাড়ছে। অ্যাকাউন্ট রিসিভেবল কমছে, ডিক্রিজ। সরি, অ্যাকাউন্টস পেবল। একটা হলো 1,50,000, 1,35,200। তাহলে মান আসতেছে, বাদ দিলে মান আসতেছে হলো 14,800। যেহেতু আহ এই পাশে লিখে দিই, হ্যাঁ? এটা মুছে দিই, এটা আমাদের কাজের কাজ শেষ। এল প্লাস সি প্লাস এল মাইনাস সি মাইনাস। তাহলে এটা ডিক্রিজ মানে মাইনাস, ক্যাশ মাইনাস। ইনক্রিজ, ইনক্রিজ কি? ট্যাক্স পেবল 35, 38, 5,000 টাকা। তাহলে আমাদের এখানে টাকা আসতেছে, সবগুলো যোগ বিয়োগ করলাম আমরা, 64,000 টাকা। 97,300। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে শুধু ঝামেলা ঝামেলা ছিল এটা নেট ইনকামটা। বুঝতে পারছেন? তাহলে মুছে ফেললাম, হ্যাঁ। তা আমাদের এখানে 97,300 টাকার হয়ে গেল। এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে প্রশ্নে বলতেছে যে স্থায়ী সম্পদ, গুডউইল তো একটা স্থায়ী সম্পদ। গুডউইল
আপনাদের স্থায়ী সম্পদ হইলো এটা আমরা আনি, যদি কমে বাড়ে সেটা আনি যাই কোথায় জানেন? সাধারণত কেনা বেচা না হলে ওইটাই অপারেটিং অ্যাক্টিভিটিসে নিয়ে আসি, অবচয় হয়, অবলোপন হয়, বা কেনা বেচা হলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আনতে হয়। কিন্তু আমার তো কেনা বেচা হয় নাই। গুডউইল, এই যে 5,000 টাকার গুডউইল এই শেয়ারের বদলে নিছি, এখানে 5,000 টাকা যোগ হওয়ার কথা, এখানে 5,000 থাকার কথা, আর এখানে তো 5,000-ই আছে। সো হ্রাস বৃদ্ধি পায় নাই, কেন পায় নাই? ওই শেয়ারের বদলে নগদ টাকায় কেনা বেচা হয়নি, তাহলে এই 5,000 টাকার গুডউইল যে বাড়লো এটা আর আমার আনতে হইলো না। বিল্ডিং, বিল্ডিং এখানে বিল্ডিং এর কথা বলা আছে 2,20,000, এখানে আছে 1,90,000। তো দুইটার তফাৎ লিখতে হবে আমাকে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফার্স্টে বিল্ডিং, বিল্ডিং কমে গেছে না, কমা মানে সেল, সেলস অফ বিল্ডিং, সেলস অফ বিল্ডিং আছে 10,000। আর এই জায়গায় বিল্ডিং তো শেষ, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট 1.5 লাখ আর 1,69,000। 1.5 লক্ষ টাকা, প্রথমে ছিল 1.5 লক্ষ টাকা, পরে হলো 1,69,000 টাকা, পরে হলো 1,69,000। এটা সিডি, এটা বিডি। আমি এটা সমন্বয় কেন করতেছি? কারণ এখানে কিছু খটকাস। বিল্ডিং এর কি হয়েছে? ও বিল্ডিং এর যে এখানে ইয়ে হয়েছে, 20,000 টাকা যে বিল্ডিং বাড়ছে, কি হয়েছে এখানে? বিল্ডিং এর এটা মানটা ভুল আছে, এটা 2 লাখ হবে, হ্যাঁ এটা 2 লাখ হবে, যে এটা 2 হবে, 2 লাখ। এটা দুইটা বেশি আসছে, প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, এখানে 2 লাখ টাকা হবে, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা এটা 2,20,000 না। আচ্ছা, ইকুইপমেন্টে যাই। ইকুইপমেন্ট খতিয়ান করতেছি কেন? ইকুইপমেন্ট তো 25,000 টাকার ইকুইপমেন্ট আমি ফ্রিতে নিছি শেয়ারের পরিবর্তে, বাড়ছে। আবার ইকুইপমেন্ট এই জায়গায় একটু পড়ে দেখি, 3 নাম্বার সমন্বয় তারা বলতেছে ইকুইপমেন্ট কিনছি আমরা 8,000 টাকা, সরাসরি বলছে পারচেস 8,000 টাকার ইকুইপমেন্ট। তাহলে 25,000 টাকার ইকুইপমেন্ট আমি শেয়ারের জন্য পাইছি, বাড়লে এই জায়গায় লিখতে হয়। 8,000 টাকার ইকুইপমেন্ট আমি কিনছি, তাহলে এই জায়গায় লিখতে হবে শেয়ারের জন্য পাইছি, কমন স্টকের জন্য পাইছি, আর পারচেস করছি 8,000 টাকার। তাহলে পারচেস করলে কমবে, যেহেতু লেখা আছে। এই অবস্থায় থাকলে আমার তো এটা সাথে মিলে না, যে 1.5 লাখ টাকার জিনিস তো আর আপনার 2,25,000 হবে। হ্যাঁ, এখন এর মাঝে আবার 8,000 আবার কিনছি, তাহলে শেষের ব্যালেন্স হয়ে গেছে 1,69,000 টাকা। তাহলে হিসাবটা আমাদের মিলতেছে না। এটার সাথে যোগ করলে 1,75,000, 75-এর সাথে আরো 8 যোগ করি যদি, 75 আর 8 হয়ে যায়, আরো বেশি টাকা হয়ে যায়। 1,69,000 হওয়ার কথা না। তাহলে আমাদের হিসাবে কিছু ভুল আছে, সেলস হয়েছে কিছু নিশ্চয়ই। তাহলে এখানে আরেকটা জিনিস আমাকে আনতে হবে, যে জিনিসটা আমরা আগের অঙ্কগুলোতে আনতাম না। হ্যাঁ। এই যে ডিপ্রিসিয়েশনের কথা বলছে 12,000 টাকা, ডিপ্রিসিয়েশন মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থাকতে হবে এখানে। এখানে কোন জায়গায় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই। যেমন এই অঙ্কে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে, একটু দেখি আমরা। সব অঙ্কে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থাকে।
ওই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সহায়তায় আমরা ডিপ্রিসিয়েশন বের করে থাকি। এই অঙ্কে যে ডিপ্রিসিয়েশন বের করবো, এটা তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই। তো এই টাকা 12,000 কই বাদ দিব? সনাতন পদ্ধতিতে সম্পদ থেকে সম্পদের অপচয় বাদ দিয়ে দেওয়া হয় সরাসরি। তাহলে অপচয় হলে যেহেতু কমে যায়, ডিপ্রিসিয়েশনটা এই পাশে লিখতে হবে। ডিপ্রিসিয়েশন হলো 12,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। আর আমরা এখানে আরেকটা জিনিস জানতে পারছিলাম যে 200 টাকা বিক্রি করার ফলে 200 টাকা লস হয়েছে। লস হলে তো জিনিসটা কমবে, সম্পদটা। লস 200 বাদ দিয়ে দিলাম। এখন আমরা হিসাব করি। এদিক দিয়ে হিসাব করলে কত আসে দেখেন তো। এদিকে হিসাব করলে আসে 83,000, মানে 1,83,000 হয়। আমি মুখে মুখে করতেছি, আপনার একটু ক্যালকুলেটর দিয়ে করেন। 1,83,000 হয় মানে। 1,83,000 থেকে যদি এগুলো বাদ দিই, এখানে আছে হলো 81,200। 1,800 টাকা কম পড়ে যায়। 1,800 টাকা যে কম পড়ে গেল, ওই 1,800 টাকা হলো নিশ্চয়ই আপনি বিক্রি করছেন। 1,800 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে এটা হলো সেলস অফ ইকুইপমেন্ট। এইভাবে আমি বের করে দিলাম। এখন আপনি বলবেন, স্যার এই বেসিক অনুযায়ী বুঝি না, আমাকে শর্টকাটে বুঝান। এতদিন যা শিখছেন সেলস বের করার নিয়ম, সেলস অফ ইকুইপমেন্ট বের করার নিয়ম বা পারচেস। সেলস করলে আমাদের কি করতে হয়? ওপেনিং ব্যালেন্স যোগ পারচেস মাইনাস এন্ডিং ব্যালেন্স, এই সূত্র ইউজ করতে হয়। এই সূত্র ঠিক ছিল। এখানে পারচেস সূত্রটা কি ছিল? ওপেনিং ব্যালেন্স 1,50,000। পারচেস দুইটা হয়েছে, একটা হলো শেয়ারের জন্য পারচেস হয়েছে 25,000, আর আপনার সাধারণ পারচেস হয়েছে 8,000। এন্ডিং ব্যালেন্স ছিল 16900। ডিপ্রিসিয়েশন আমাদের এই অঙ্কের জন্য আসছে, কারণ কি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল না। তো এই জন্য ডিপ্রিসিয়েশন যদি থাকে তাহলে এখান থেকে কমে যায়, যেহেতু এই জন্য বাদ দিয়ে দিতে হবে। ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2,000 টাকা সেলস, 2,000 টাকা সেলস ঠিক আছে। 200 টাকা যে আপনি লস করছেন, বিক্রি করছেন 2,000 টাকার মাল, ঠিক আছে। এখান থেকে 200 টাকা যে লস করা হয়েছে, প্রশ্নের সমন্বয়ে লেখা আছে। তা আপনি তো আর 2,000 পান নাই, আপনি পাইছেন 1,800 টাকা। সেলস লস, লস যেটা, সেটা আমাকে বাদ দিতে হবে। লস, লস 200 এখানে বাদ দিয়ে দিলাম। তা আমার এখানে 1,800 সরাসরি চলে আসলো। এই সূত্র মুখস্থ করেও আপনি করতে পারেন। এরপর আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। এরপরে আপনার আমাদের এই কাজ শেষ। এই 2 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। এখানে 3,800 টাকা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে পেলাম। এরপর আর কঠিন কিছু নাই। নেট ক্যাশ প্রোভাইডেড, নেট নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস করব। এটার জন্য কোনো ঝামেলা নাই। ডিভিডেন্ড সরাসরি দেওয়া ছিল, আমরা অঙ্ক যখন করছি তখনই পড়লাম। ডিভিডেন্ড 23,000 টাকা সরাসরি দেওয়া। কমন স্টকের যে চেঞ্জ হয়েছে সেটা আমরা জানি, যে কমন স্টকটা চেঞ্জ করা হয়েছে এই এইসব সম্পদের পরিবর্তে। এই ডিভিডেন্ডটা আমরা আনলাম, সম্পদের পরিবর্তে চেঞ্জ করা হয়েছে, এই জন্য এটা আনতে হবে না। রিজার্ভ নিয়ে আসছি আমরা। রিজার্ভের টাকাটা কোথায় নিয়ে আসছি? আমরা নেট ইনকামের ভিতরে নিয়ে আসছি। ব্যাংক লোন প্রথমে আছে 70, এখন নাই। তার মানে পেমেন্ট করা হয়েছে ব্যাংক লোনের জন্য। ব্যাংক লোন পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট অফ লোন 70,000 টাকা পেমেন্ট করা হয়েছে। দায় কমছে, এই জন্য মাইনাস হবে। লাইবিলিটি মাইনাস ক্যাশ মাইনাস। এরপর আমাদের ব্যাংক লোন শেষ হয়ে গেল। আর কোনো আইটেম এখানে নাই, এগুলো তো আগেই নিয়ে নিছি। সবগুলো আইটেম দেওয়া শেষ। তা আমাদের এই জায়গায় যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে 93,000 টাকা মাইনাস। মাইনাস আসলে আমরা লিখি নেট
ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই সবগুলো যোগ করলাম, আসলো 8,100 টাকা। এই 8,100 টাকার সঙ্গে ওপেনিং ব্যালেন্স যোগ করব। ওপেনিং ব্যালেন্স যে আছে সেটা তো অঙ্কে দেয়া আছে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স ক্যাশের আছে 500। 500 আমি যোগ করে দিলাম, 8,600 টাকা আমাদের এন্ডিং ব্যালেন্স বের হয়ে আসলো। কিন্তু অঙ্কে যখন মিলাতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এখানে 8,600 নাই, শুধু 600 আছে। বাকি 8,000 কই গেল? তার মানে অঙ্ক হয় নাই এমন না। ক্যাশ যে কথা, ব্যাংক একই কথা। ক্যাশ এবং ব্যাংক একই জিনিস। ক্যাশ এবং ব্যাংকের টাকা মোট 8,600। আমারও এখানে 8,600 হয়েছে, তার মানে আমার অঙ্কটা মিলছে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। যদি কোশ্চেন থাকে পরবর্তী ক্লাসেও বলা যাবে। আল্লাহ হাফেজ।